আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি ন্যারেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্ট বলতে আসলে কি? দ্বিতীয় পার্ট বলতে তো ন্যারেশনের কিছু নেই, মানে আহ, ধারাবাহিকতার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি ন্যারেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম, যেগুলো ন্যারেশন করতে গেলে আমাদের ন্যারেশন করার আগে জানা দরকার, সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি ন্যারেশন করব এবং কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যায়, সেক্ষেত্রে 5টি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ দেখব। তার আগে দু চারটি টপিকস আমাদের আরও বলতে হচ্ছে, সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। সো প্রথমেই বলবো, আরও একটি পার্ট করতে হবে। প্যাসেজ ন্যারেশন নিয়ে একটি পার্ট থাকবে, সবগুলো পার্ট আশা করি আপনারা দেখবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান। সো আর দেরি না করে আমরা চলে যাই, যে বিষয়গুলো জানা খুব জরুরি দরকার। এই দু চারটা টপিক শেষ করে আমরা কিন্তু প্র্যাকটিক্যালে যাব। সো বন্ধুরা, প্রথমে হচ্ছে, যদি ডিরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে, তাহলে সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। যখন দিস থাকে, দিস কিন্তু বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। দিস যদি সময়কে নির্দেশ করে, তাহলে দিসের পরিবর্তে দ্যাট হবে। আর যদি দিস, দিস বা দ্যাট এগুলো যদি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে দিস, 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 দ্যাট এগুলো দাতে রূপান্তরিত হবে। আবার যদি দিস বা দিস যদি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে এগুলোর পরিবর্তে ইট হবে। আমি সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমরা 1 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি, সোনিয়া সেড, আই এম লিভিং কুমিল্লা দিস মান্থ। আমরা দেখতে পাচ্ছি এই যে রিপোর্টের স্পিচ অংশটা, এখানে যে দিস শব্দটি ব্যবহৃত হয়েছে, এখানে দিস মান্থ মানে সময়কে নির্দেশ করছে। তাহলে দিস যখন সময়কে নির্দেশ করবে, তখন দিসটি দ্যাট হয়ে যাবে। মূল কথাটা ছিল এটা। যে বাকিগুলো কিভাবে হলো সেটা আমরা প্র্যাকটিক্যালি যাচ্ছি, সেখানে আলোচনা করব। এখন জাস্ট আমি দিসের ব্যাপারটা বলে যাচ্ছি। 2 নম্বরে দেখি আমরা, রাহাত সেড, আই গেভ হিম দিস পেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস শব্দটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, নাউনের মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে এখানে, তাই এই দিস শব্দটি পরিবর্তন হয়ে দাতে রূপান্তরিত হয়ে গেছে ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে। ওকে, দ্য নেক্সট ওয়ান, দ্য থার্ড ওয়ান। প্রথমটি হচ্ছে যখন সময় নির্দেশ করেছে, আর দ্বিতীয়টা হচ্ছে যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, আর তৃতীয় নাম্বারটি আমরা দেখব দিস যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন এই দিস শব্দটি ইটে রূপান্তরিত হবে। ইট অথবা দে হতে পারে। আমরা দেখি উদাহরণে, আই সেড হিম, আমি তাকে বললাম, আই বট আ শার্ট, আমি একটি শার্ট ক্রয় করেছি, আই উড লাইক টু প্রেজেন্ট দিস অন ইউর বার্থডে, এবং এই শার্টটি আমি তোমার জন্মদিনে দিতে চাই। প্রথমে এ শার্ট ব্যবহৃত হয়েছে, পরবর্তীতে এই শার্টের পরিবর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ব্যবহৃত হয়েছে। দিস মানে হচ্ছে আ শার্ট, তার মানে আ শার্টের প্রোনাউন হিসেবে দিস ব্যবহৃত হয়েছে। আর এই দিস যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই দিসের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি। আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি আরেকবার বলছি, দিস যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, সেই দিসের পরিবর্তে ইনডিরেক্টে ইট ব্যবহৃত হবে। দিস যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, তখন ইনডিরেক্ট করার সময় দিস, ইট এ রূপান্তরিত হবে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা আমাদের প্যাস লেগে যায় ন্যারেশন করার সময়, এই টপিক্সের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও দুটি আমরা ভালোভাবে লক্ষ্য করব। ডিরেক্ট স্পিচ এ যদি থ্যাংক ইউ থাকে, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টের স্পিচ অংশে যদি থ্যাংক ইউ থাকে, তাহলে আমরা কিভাবে ইনডিরেক্ট করব? মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচে যখন থ্যাংক ইউ থাকে, তখন এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে সরাসরি এই থ্যাংক ভার্বটি
ব্যবহার করতে হয়। সো আমরা দেখতে পাচ্ছি আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখেছি, যেখানে রিপোর্টিং ভার্ব ইজ সেই টু, সেটির পরিবর্তে আমরা সরাসরি এই থ্যাঙ্ক ভার্বটিকে ব্যবহার করেছি। পরে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটি বসে যাবে যদি থ্যাংক ইউ থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। রিপোর্টেড স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সরাসরি থ্যাঙ্ক ভার্বটি ব্যবহার হবে। তবে এই থ্যাঙ্ক ভার্বটি এখানে থ্যাঙ্কও হতে পারতো, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এটা থ্যাঙ্ক হতো। যেহেতু এটি ফার্স্ট টেন্সে আছে, সো থ্যাঙ্কের ফার্স্ট ফর্ম থ্যাঙ্ক ব্যবহার হয়েছে। নেক্সট, ডিরেক্ট স্পিচ এ যদি গুড বাই থাকে, যদি গুড বাই শব্দটি ডিরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা কিভাবে করব, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটির পরিবর্তে ব্যাড ব্যবহার করব আমরা। তবে এটা বিডও হতে পারবে, যদি এটা প্রেজেন্ট, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এটা বিড হবে, বিড। আর যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে সে, সো এটা ব্যাড হবে, হি ব্যাড। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি বসাতে হবে, তারপরে গুড বাই শব্দটি বসবে। ওকে, আমি আশা করি বুঝতে পেরেছি সবাই। যদি গুড বাই থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বিড অথবা ব্যাড বসাবো। বিড হবে প্রেজেন্ট টেন্স যদি হয়, আর যেহেতু রিপোর্টিং ভার্বটি এখানে ফার্স্ট টেন্সে আছে, সো এখানে ব্যাড হবে। ওকে, যদি ডিরেক্ট স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি উইশ বা উইশডে রূপান্তরিত হবে। উইশড হবে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে উইশ হবে, আর যদি ফার্স্ট টেন্স হয় তাহলে উইশড হবে। আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা উদাহরণে দেখি। ডিরেক্ট স্পিচে আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মি, হি সেড টু হিম গুড মর্নিং, মানে সে তাকে গুড মর্নিং জানিয়েছে। যখন আমরা ডিরেক্ট স্পিচে গুড মর্নিং দেখব তখন এই রিপোর্টিং ভার্বটিকে উইশে রূপান্তর করব। টেন্স অনুযায়ী উইশ বা উইশড হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই টু ফার্স্ট টেন্সে আছে, তাই এটি উইশড হয়ে গেল, তারপরে অবজেক্টটি, তারপরে গুড মর্নিং শব্দটি বসে যাবে। দ্যাটস অল। পরবর্তী ডিরেক্ট স্পিচে যদি স্পিকার এবং শ্রোতা, দ্যাট মিনস লিসেনার, স্পিকার এবং লিসেনার যদি প্রপার নাউন হয়, দুজনই যদি প্রপার নাউন হয় তাহলে ইনডিরেক্ট করার সময় মাথায় রাখতে হবে যে স্পিকার বা লিসেনারের পরিবর্তে যে প্রোনাউনটি বসবে সেই প্রোনাউনটির পাশে ব্র্যাকেটে প্রোনাউনটি দ্বারা যে প্রপার নাউনটিকে বোঝানো হয়েছে তার নামের প্রথম লেটারটি লিখতে হবে। তাহলে আমরা উদাহরণে দেখি। তুষার সেড টু শরণ, তুষার শরণকে বলল আই হ্যাভ টেকেন ইউর ফ্যান, আমি তোমার কলমটি নিয়েছি। ওকে ফাইন, আমরা এটাকে ইনডিরেক্ট করবো এখন। তুষারের জায়গায় তুষার বসলো, সেড টু রূপান্তরিত হয়ে গেল টোল্ডে, কজ রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাই সেড টুটি টোল্ড হলো, শরণের জায়গায় শরণ, এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসালাম যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন আমরা পার্সন পরিবর্তন করব। দেখতে পাচ্ছি এখানে আই আছে, আইটি কাকে মডিফাই করছে? যেহেতু স্পিকার তুষার, তাই স্পিকারের মুখ দিয়ে আই বের হয়েছে, আই তার স্পিকার নিজেকে বুঝিয়েছে মানে তুষার। তাহলে আইটি তুষারকে মডিফাই করেছে এবং আই এর পরিবর্তে তুষারের প্রোনাউন বসছে এখানে হি। এখন তুষারের প্রোনাউন হি, শরণের প্রোনাউন হি, তাহলে আমরা কিভাবে বুঝবো আইটা যে তুষার? সেজন্য নামের প্রথম অক্ষরটি আমরা ব্র্যাকেটে দিয়ে দেব। অনুরূপভাবে এখানেও হিজ দ্বারা শরণকে বুঝিয়েছি বিদায় শরণের নামের প্রথম অক্ষরটি আমরা ব্যবহার করেছি। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রুলসটি আলোচনার শেষে সরাসরি ডিরেক্ট থেকে ইনডিরেক্টের রূপান্তরে চলে যাব বাক্য অনুসারে। দেখে নিচ্ছি সর্বশেষ আমাদের নিয়মটি। রিপোর্টিং ভার্ব ও তার সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ না থাকলে,
যদি ডিরেক্ট স্পিচে রিপিটিং ভার্ব এবং তার সাবজেক্ট বা অবজেক্ট উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু লিখে মানে এই লেখাটা দিয়ে ইনডিরেক্ট করতে হবে। আমরা উদাহরণে দেখি, আমরা ডিরেক্টে দেখতে পাচ্ছি সরাসরি রিপিটেড স্পিচটি দেওয়া আছে, এখানে কোনো রিপিটিং ভার্ব নেই বা রিপিটিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট নেই, শুধু রিপিটেড স্পিচটি দেওয়া আছে। সেক্ষেত্রে তাহলে যখন রিপিটিং ভার্ব থাকবে না, সাবজেক্ট অবজেক্ট থাকবে না, দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু এই লেখাটা দিয়ে আমরা শুরু করব, তাহলে হয়ে যাবে। নিয়ম অনুযায়ী তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হলো এবং পারসন পরিবর্তনে আইটা স্পিকারের মধ্যে আই বের হয়েছে, তার মানে আইটা হচ্ছে স্পিকার, তাহলে স্পিকারের প্রোনাউন হচ্ছে হি এবং আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম, যেহেতু দ্য পারসন এবং দ্য স্পিকার দুইজনকেই বোঝায় হি দ্বারা, তাই আমরা ব্র্যাকেটে এস দি স্পিকারকে বুঝিয়ে দিলাম। শ্যাল দা শুড অথবা উডে রূপান্তরিত হয় সাবজেক্ট অনুযায়ী এবং পরবর্তী অংশ অপরিবর্তিত। ইউটা রূপান্তরিত হবে, ইউটা হচ্ছে দা পারসন, তাই আমি পি লিখে দিলাম, বাকি অংশ অপরিবর্তিত। টুমোর পরিবর্তে দা ফলোইং ডে অথবা দা নেক্সট ডে আমরা লিখতে পারি। থ্যাংক ইউ। আমরা এখন সরাসরি 5 ধরনের সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রতিটি বাক্যের 2টি করে রুলস আমরা দেখব। সো লেটস গো। ওকে, আমরা এখন শুরু করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর হবে। তো শুরুতেই আমি কিছু কথা বলবো। প্রতিটা চেঞ্জের ক্ষেত্রেই মিল থাকবে, কিছু কিছু জিনিস পরিবর্তন হবে। যেমন প্রতিটাতে রিপিটিং ভার্ব অংশ থাকবে, রিপিটিং স্পিচ থাকবে এবং রিপিটেড স্পিচ থাকবে। রিপিটিং স্পিচের রিপিটিং ভার্বটা কিভাবে পরিবর্তন হবে আর এখানে কিভাবে পরিবর্তন হবে আমি সে সম্পর্কে একটু বলে নিচ্ছি। প্রথমেই যে জিনিসটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ ইনডিরেক্ট করার সময়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রথম কাজ হচ্ছে রিপিটিং ভার্বটা পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন হয় করব, আর না হলে যেভাবে আছে সেভাবেই বসাবো, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাটি তুলে দিতে হবে। ইনভার্টেড কমাটা কিভাবে ওঠে সেটাও আমি বলছি। তারপর এই রিপিটেড স্পিচে এসে পার্সন পরিবর্তন, একই সাথে টেন্সের পরিবর্তন, একই সাথে বাক্যের পরিবর্তন আমি ন্যারেশন পার্ট 1-এ এগুলো সম্পর্কে বিস্তারিত বলেছি। সো সেখান থেকে দেখে নিলেও চলবে, অথবা আমি সেই পার্ট 1-এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। শরণ সেজ আই এম রিডিং আ বুক। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমার রিপিটিং ভার্ব পরিবর্তন করা। মনে রাখবো, যদি রিপিটিং ভার্বের শেষে টু যুগ অবজেক্ট না থাকে তাহলে এই রিপিটিং ভার্বটা পরিবর্তন করার দরকার নেই, যা আছে তাই আমরা লিখে ফেলবো। এবং দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। শরণ সেজ শরণ সেজই হবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়েছে এখানে, কেন? ইনভার্টেড মনে রাখবো আমরা এই রিপিটেড স্পিচের সেন্টেন্সের উপরে নির্ভর করে ইনভার্টেড কমা পরিবর্তন হয়। যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ আছে তাই দ্যাট হয়েছে। যদি এটা ইন্টারোগেটিভ হতো তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট না হয়ে ইফ অথবা ওয়েদার হতো, ইম্পারেটিভ হলে টু হতো বা দ্যাট হতো। এভাবে এই বাক্যের উপরে নির্ভর করে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে সেটা নির্ধারিত হয়। ওকে ফাইন, আমরা তারপরে যাচ্ছি। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসলাম, তারপরে আসে আমরা পার্সন পরিবর্তন করবো আইটি কাকে মডিফাই করছে আমরা দেখতে পাচ্ছি এটি স্মরণ বলেছে, স্মরণের মধ্যে আই বের হয়েছে, তার মানে আইটি হচ্ছে স্মরণ। তাহলে এখানে আসবে আই পরিবর্তন হয়ে স্মরণের প্রোনাউনটি আসবে হি। ওকে, আমরা হি বসালাম। এবং আমরা জানি যদি রিপিটেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেটি নিয়ম অনুযায়ী ফার্স্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, তবে আমি এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস করছি না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসেই থাকবে। তাহলে এমটা ইজ হয়ে গেল। কেন ইজ হলো ওয়াজ না হয়ে আমি সেটা বলছি। যদি রিপিটিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে? রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখতে হবে। যদি এখানে ফার্স্ট টেন্স হতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ফার্স্ট কন্টিনিউয়াসে রূপান্তর করা লাগতো, কিন্তু এই রিপিটিং ভার্ব প্রেজেন্ট টেন্স হলে আমরা জানি এখানে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, তাই টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি। বাকি শব্দগুলো যেভাবে আমরা বসিয়ে দিলাম।
হয়ে গেল। 2 নম্বরে আসি, আর একটু ব্যতিক্রম করেছি, সেটা তুষার সেজ টু মি। এখানে টু যুগে অবজেক্ট আছে রিপিটিং ভার্বের, যেটা এখানে ছিল না। সেজ এখানেও প্রেজেন্ট টেন্সে আছে, তবে সেজ এর পরে যদি টু যুগে অবজেক্ট থাকে সেজ টুর পরিবর্তে আমরা টেলস লিখতে পারি। ওকে, আমরা সেজ টু এর পরিবর্তে টেলস লিখলাম, মি লিখলাম। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসলো। কেন বসলো? কারণ এই যে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, এটা আমরা মনে রাখবো। যদি এখানে বাক্য পরিবর্তন হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট না হয়ে অন্য কিছু বসবে, এটা এই বাক্যের উপরে নির্ভর করবে। ইন্টারোগেটিভ হলে এই কত ওয়েদার, ইম্পারেটিভ হলে টু, এভাবে পরিবর্তন হবে। ওকে, তারপর হচ্ছে পার্সন পরিবর্তন, আই। তুষারের মুখ দিয়ে আই বের হয়েছে, আই দ্বারা তুষার নিজেকে বুঝিয়েছে, তাহলে আইটা তুষারের প্রণামে রূপান্তরিত হলো। আর যেহেতু এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, রূপান্তর হওয়ার কথা কোথায়? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কিন্তু না, আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব না, কারণ আমরা দেখতে পাচ্ছি রিপিটিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি রিপিটিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, এখানে টেন্সের পরিবর্তন ঘটবে না, তাহলে ওয়াজের জায়গায় ওয়াজই বসে যাবে। থার্ড নাম্বার, তামিম সেইড। এখানে আমরা ভার্বের, রিপিটিং ভার্বের পার্থক্য লক্ষ্য করছি। এখানে সে ছিল, এখানে সেজ টু ছিল, কিন্তু এখানে সেইড দেখতে পাচ্ছি। ওকে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন আমরা ইনডিরেক্ট করার সময় প্রথম কাজ হচ্ছে রিপিটিং ভার্ব চেঞ্জ করা। দেখতে পাচ্ছি, মনে রাখবো, সে ভার্বের সাথে যদি টু যুগ অবজেক্ট থাকে তাহলে সেট টুর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি, অথবা সেট টু লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে তামিম সেইডের জায়গায় আমরা সেট লিখলাম, যেহেতু টু যুগ অবজেক্ট নেই তাই সেইডের জায়গায় সেট অপরিবর্তিত রাখলাম। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়েছে, কেন সেটা আমরা জানি, আমি আগেও বলেছি, বাক্যটি অ্যাসার্টিভ তাই দ্যাট হয়েছে। এখন পার্সন পরিবর্তন, আই। আই কার মধ্যে বের হয়েছে? তামিম, তার মানে আই দ্বারা তামিমকে বোঝানো হয়েছে, তাই এখানে আই পরিবর্তন হয়ে তামিমের প্রণয়ন বসেছে। এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আই প্লে ফুটবল, প্রেজেন্ট ইনডিফিনিটে। নিয়ম অনুযায়ী এটা পাস্ট ইনডিফিনিটের রূপান্তর হয়ে গিয়েছে। কেন? আমরা জানি রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু এখানে যদি ফার্স্ট টেন্স হয়, রিপিটিং ভার্বটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচটা ওই যেভাবে পার্ট ওয়ানে যেভাবে বলেছি সেভাবে রূপান্তরিত হয়। সেভাবে কিভাবে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এভাবে রূপান্তরিত হবে। ওকে, আমি প্রেজেন্ট টেন্সের আরো দুইটা বিষয় দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরো দুটি গুরুত্বপূর্ণ রুলস বা গুরুত্বপূর্ণ দুটি নিয়ম আমরা মনোযোগ দিয়ে দেখব। আমি 4 নম্বর উদাহরণে লিখেছি, ওমেদ সেই টু রোকেয়া আই এম ইন। ওকে, এটাকে আমরা ইনডিরেক্ট করব। নিয়ম অনুযায়ী সাবজেক্টটি লিখেছি সেই টু, এটা হচ্ছে রিপিটিং ভার্ব, আর রিপিটিং ভার্বটা পরিবর্তন হয় রিপিটেড স্পিচ এর সেন্টেন্সের উপরে নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ, তাহলে সেই টুটা টোল্ড হয়ে গেল, বা সেই টুর জায়গায় আমরা সেই টু লিখতে পারি, সমস্যা নেই। রোকেয়ার জায়গায় রোকেয়া অবজেক্ট লিখলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়েছে, কেন আমরা জানি। তারপরে পার্সন পরিবর্তন, আই বের হচ্ছে অমিতের মুখ দিয়ে, তার মানে আই দ্বারা অমিতকে মডিফাই করা হচ্ছে, তাইলে অমিতের প্রোনাউনটি এখানে আসবে হি। এমটা ওয়াজ হয়ে গেল, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর হয়ে গেল, যেহেতু রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে তাই। ওকে, 5 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রিপিটিং ভার্বটি যাই হোক না কেন, প্রবাদ বাক্য বা ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য বাক্যগুলোর ক্ষেত্রে রিপিটেড স্পিচের বাক্যের কোনো টেন্সের পরিবর্তন হবে না, এই কথাটি মনে রাখতে হবে। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি, মুন্না সেড টু মি দ্য আর্থ ইজ রাউন্ড। মুন্না আমাকে বলল যে পৃথিবী গোল। তাহলে আমাদের প্রথম কাজের ধারাটা হচ্ছে, প্রথম আমাদের রিপিটিং ভার্বটা পরিবর্তন করতে হবে, তারপরে ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে। ওকে, এটা করে নেই। সেট টুর পরিবর্তে আমরা টোল লিখতে পারি বা সেট টু লিখতে পারি, যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে যখন বাক্যটি অ্যাসার্টিভ। তারপরে আসি, এখানে যে সাবজেক্টটি থাকবে, রিপিটেড স্পিচে যে সাবজেক্টটি থাকবে, এই সাবজেক্টটি যদি রিপিটিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট দুইজনের কাউকেই না বোঝায়, তাহলে এই সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এটি একটি প্রবাদ বাক্য বা সার্বজনীন সত্য একটা কথা যে পৃথিবী গোল, দ্য আর্থ ইজ রাউন্ড, তাই এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছি। আমরা এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে পারি। এখন আমরা চলে যাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে।
রিপিটিং ভার্বটা কি হবে, ইনভার্টেড কমা কি হবে এবং রিপিটেড স্পিচের পরিবর্তন কেমন হবে। আমি যে কথাটি বলছিলাম যে অ্যাসারেটিভেরটা আমরা করেছি, এখন ইন্টারোগেটিভটা করব। দুটার মধ্যে তফাৎটা কি? প্রতিটা ন্যারেশনের ক্ষেত্রে, প্রতিটা বাক্যের ক্ষেত্রে একই কথা কিছু কিছু ক্ষেত্রে। যেমন প্রথম কাজটি এখানে আমাকে রিপিটিং ভার্ব পরিবর্তন করতে হবে, যেটা অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা করেছিলাম। দ্বিতীয়টি হচ্ছে কি আমাকে ইনভার্টেড কমা তুলতে হবে, এখানেও তাই করতে হবে। তবে এগুলো পরিবর্তন হবে। তখন এখানে ছিল অ্যাসারেটিভ, কিন্তু এখন এখানে আছে ইন্টারোগেটিভ। যেহেতু এখানে ইন্টারোগেটিভ, সেট টুটা হয়ে যাবে এখন আস্কড, সেট টুটা আস্কড হয়ে যাবে। তবে এখানে যদি সেজ টু হতো এবং এটা যদি ইন্টারোগেটিভ হতো, এই সেজ টুটা আস্কড হয়ে যেত। ওকে, তারপর তুষারের জায়গায় তুষার, ইনভার্টেড কমা। যখন এই বাক্যটা অ্যাসারেটিভ ছিল তখন ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে এই ইফ এর জায়গায় দ্যাট ব্যবহার করেছিলাম, মনে আছে? কিন্তু এটা ইন্টারোগেটিভ হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করব। তারপরে যে কাজটি, আর ইউ প্লেইং, আমি বলেছিলাম শুরুতেই বলেছিলাম যে এই রিপিটেড স্পিচের এইখানে যে সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্সটা অ্যাসারেটিভ বাদ দিয়ে যেই সেন্টেন্সেই থাকুক এটা ইনডিরেক্টে গেলে অ্যাসারেটিভ হয়ে যাবে। মূল কথা, এই রিপিটেড স্পিচটা যেই সেন্টেন্সই হোক না কেন, ইনডিরেক্টে গেলে এটাকে অ্যাসারেটিভ করতে হবে। অ্যাসারেটিভ হলো অ্যাসারেটিভ, না হলে অন্য কোনো বাক্যে থাকলে এটাকে অ্যাসারেটিভ নিয়ে আসতে হবে। সেই অনুযায়ী আমি এই ইউকে পার্সন পরিবর্তন করে এখানে নিয়ে আসলাম আর ভার্বকে পরে নিয়ে আসলাম, এবং দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে আর হয়ে গেল ফার্স্ট কন্টিনিউয়াস। এটা আমরা আগেই জেনেছি। ওকে, এই পরবর্তী 2 নম্বর একটা রুলস উদাহরণ লেখার কারণ হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইফ অথবা ওয়েদার বসে না যখন বাক্যটি ইন্টারোগেটিভ। কখন বসে না? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, হু, হুইচ, হোয়াট, হাউ ইত্যাদি এগুলো দিয়ে যখন শুরু হয় তখন ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছু বসে না, এই হোয়াট মানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোই এখানে বসে যায়। এই কথাটা বলার জন্য আমি এই উদাহরণটি এখানে টেনেছি। সো বন্ধুরা, এইভাবেই একটা ন্যারেশন বুঝলে হাজারটাও করা যায়, একটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে হয়ে গেল। লেটস আমরা ইম্পারেটিভে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন দেখব। ইম্পারেটিভ যদি রিপিটেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে রিপিটিং ভার্বটি কিভাবে পরিবর্তন হয়, ইনভার্টেড কমাটি কিভাবে পরিবর্তন হয় বা নাম্বার পার্সন কিভাবে পরিবর্তন হয়, সেগুলো আমরা দেখব। ওকে, 1 নাম্বার উদাহরণে মূলত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে 3 ভাবে হয়। আমি 3 রকমের 3টা উদাহরণ এখানে লিখেছি। হি সেড টু মি স্টাডি অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি লেট দ্বারা শুরু হয়েছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা হচ্ছে রিকোয়েস্ট বোঝায়, যদি প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে, প্লিজ বা রিকোয়েস্ট কাইন্ডলি থাকলে সেক্ষেত্রে রিকোয়েস্ট বোঝায়, এবং সেজন্য আমি এটিও লিখেছি 3টি উদাহরণের মাধ্যমেই। আশা করি সবগুলো শেষ হয়ে যাবে। ওকে, আমরা 1 নাম্বারটা করছি। রিপিটিং ভার্বের সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসে যাবে, আমরা জানি নিয়ম অনুযায়ী সেড টু রূপান্তরিত হবে। এই সেড টুটা কিভাবে রূপান্তর হবে তার জন্য আমাকে যেতে হবে রিপিটেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে সেটা দেখতে হবে। এটা ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ হলে মনে রাখতে হবে এই রিপিটিং ভার্বটি সেড টুটি অর্ডার হইতে পারে, অ্যাডভাইস হইতে পারে, প্রপোজ হইতে পারে, রিকোয়েস্ট হইতে পারে, ইত্যাদি হইতে পারে। তারা আমরা বাক্যের অর্থ ধরে সে অনুযায়ী বসাবো, কোনটি আসলে বসানো আমাদের উচিত। হি সেড টু মি স্টাডি অ্যাটেন্টিভলি, যেহেতু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে বলেছে, আই থিঙ্ক সো এটা অ্যাডভাইস হবে, উপদেশ হবে, সেই জন্য সেড টুর পরিবর্তে আমরা অ্যাডভাইস ব্যবহার করেছি। মনে রাখতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু হয়, আবার দ্যাটও হতে পারে। এই যে এখানে কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়েছে, কারণ কি? যখন প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু হবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, তারপরে সাবজেক্ট প্লাস শুড হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, সেই টুটা অ্যাডভাইস হলো, অবজেক্ট বসালাম, ইনভার্টেড কমা দিলে টু, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। একেবারেই সহজ কথা ইম্পারেটিভের ক্ষেত্রে। আসি আমরা 2 নম্বরে। রিপিটিং ভার্বের সাবজেক্টটি বসলো সেড টু। রিপিটিং ভার্বটা লেট আস দ্বারা সাধারণত প্রস্তাব বোঝানো হয়, আর প্রস্তাব মানে হচ্ছে প্রপোজ। আর
এই সেড টু ভার্বটি এখন প্রপোজডে রূপান্তরিত হয়ে গেল। আমি বলছিলাম রিপিটেড স্পিচে যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সটি পরিবর্তন হলে রিপিটিং ভার্বটিও পরিবর্তন হবে। এক এক সেন্টেন্সের ক্ষেত্রে এক এক রকম হবে, আমি সবগুলোই বলে এসেছি। ওকে, তাহলে মানিক রিপিটিং ভার্বের অবজেক্ট হচ্ছে মানিক, মানিকের জায়গায় মানিক বসালাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম, যেহেতু লেট দ্বারা শুরু হলে আমরা দ্যাট ব্যবহার করব। ওকে, আজ, আজ শব্দটা কার মুখ দিয়ে বের হলো? রাকিবের মুখ দিয়ে। আজ দ্বারা রাকিব নিজেকে এবং মানিক দুজনকেই বুঝিয়েছে, যেহেতু দুজনকে বুঝিয়েছে তাই আমরা আজকে এখানে দে ব্যবহার করলাম, মানে তাহারা। নিয়ম অনুযায়ী সূত্রের শুট, তারপরে বাকি অংশ অপরিবর্তিত থাকলো, হয়ে গেল। 3 নম্বরে আমরা দেখি, প্রথম কাজটা হচ্ছে সাবজেক্ট বসালাম, তারপরে রিপিটিং ভার্ব চেঞ্জ করতে হবে। রিপিটিং ভার্বটি এখানে আছে সেড টু, যেহেতু সেড টু আছে তাহলে আমাকে দেখতে হবে সেড টুটা কিভাবে রূপান্তর হবে, তার জন্য রিপিটেড স্পিচে আমাকে আসতে হবে। দেখতে পাচ্ছি এখানে প্লিজ গিভ মি দ্য ফ্যান, আমাকে কলমটি দাও দয়া করে, অনুরোধ করছে মানে রিকোয়েস্ট করছে। তাহলে সেড টুর পরিবর্তে রিকোয়েস্ট হয়ে গেল, অবজেক্টের জায়গায় অবজেক্ট, ইনভার্টেড কমাটি উঠে গিয়ে টু হবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। কাইন্ডলি বা প্লিজ থাকলে সেগুলো উঠে যাবে। ওকে, আমরা এখন চলে যাব সরাসরি অবজেক্টিভ সেন্টেন্সে, তারপর এক্সক্লেমেটরি করে আজকের মতো শেষ দিব। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে ওই একইভাবে কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে রিপিটিং ভার্ব চেঞ্জ করতে হবে, ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে এবং বাক্যটাকে পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানে নাম্বার, পারসন বা অতিরিক্ত শব্দ থাকলে টেন্সের পরিবর্তন, এগুলো আমাদেরকে করতে হবে। সব জায়গায় একই নিয়ম। তাই আমি বলবো একটি ন্যারেশন ভালো করে বুঝলে বাকিগুলো অর্ধেক প্রায় শেখা হয়ে যায়। ওকে, রিপিটিং ভার্বের সাবজেক্ট বসালাম আমরা 1 নম্বর উদাহরণে। তার আগে বলে রাখি, এই যে রিপিটিং ভার্বটি পরিবর্তন করতে হবে, এটা পরিবর্তন করতে হলে আমাদেরকে এখানে দেখতে হবে এটি কোন সেন্টেন্স। যদি বাক্যটি অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে মনে রাখতে হবে সেড টু মানে রিপিটিং ভার্বটি উইশ বা ফ্রে তে রূপান্তরিত হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, যেহেতু প্রার্থনা বোঝাচ্ছে তাহলে সেড টু ভার্বটিকে আমরা ফ্রেডে রূপান্তর করে ফেললাম। অবজেক্টের জায়গায় অবজেক্ট বসলো, ইনভার্টেড কমায় আসি। এবার ইনভার্টেড কমার জন্য এই বাক্য দেখতে হবে, বাক্যটি যদি অবজেক্টিভ হয় সেক্ষেত্রেও ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, এগুলো মনে রাখতে হবে কখন কি বসে। তারপর হচ্ছে মে আল্লাহ ব্লেজ ইউ, যেহেতু বাক্যটি অবজেক্টিভ সেন্টেন্স এটি ইনডিরেক্টে গেলে অ্যাসারেটিভ হয়ে যাবে, তাই আল্লাহ আগে চলে আসবে এবং মডালটি পরে এসে মে থাকলে মাইট হয়ে যাবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে, আমরা জানি। ওকে, আই থিঙ্ক এটা আমরা বুঝতে পেরেছি। নাম্বার 2, হি সেড টু হিম, সে তাকে বলল মে আল্লাহ রিকভার ইউ, আল্লাহ তোমাকে রিকভার করবে। তাহলে নিয়ম অনুযায়ী যেহেতু রিকভার করবে, উইশ করেছে বোঝাচ্ছে, সেহেতু রিপিটিং ভার্ব সেড টুর পরিবর্তে আমরা উইশ ব্যবহার করলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম, তারপরে মে আল্লাহ রিকভার ইউ এই অবজেক্টিভ সেন্টেন্সটিকে আমরা এই সাবজেক্টে আগে এবং মডেলটি পরে নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম এবং মেয়েটি মাইটে রূপান্তর করলাম, বাকি অংশ অপরিবর্তিত। মেয়েটি মাইটে রূপান্তরিত করে বাকি অংশ অপরিবর্তিত বসিয়ে দিলাম, তারপরে আমাদের হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর। যে জিনিসটা মনে রাখতে হবে, আমি আবারও বলছি, বারবার বলছি গুরুত্ব দিয়ে, প্রথম কাজ হচ্ছে রিপিটিং ভার্বটা কীভাবে পাল্টাবে, ইনভার্টেড কমাটা কীভাবে পাল্টাবে, তারপরে হচ্ছে বাক্যটি কীভাবে অ্যাসার্টিভে রূপান্তর হবে, টেন্সের পরিবর্তনটা কীভাবে হবে, তারপর সেন্টেন্সের পরিবর্তন কীভাবে হবে, যদি ফ্রেজ বা কিছু কতিপয় শব্দ আছে যেগুলো পরিবর্তন হয় সেগুলো কীভাবে পরিবর্তন হবে, এগুলো জানলে ন্যারেশন করা একেবারেই সহজ। সো আমরা চলে যাচ্ছি আজকের মতো সর্বশেষ আরেকটি সেন্টেন্স বাকি আছে, সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা করব আমরা এখন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। প্রথম কাজ হচ্ছে রিপিটিং ভার্বটি চেঞ্জ করতে হবে, তারপরে ইনভার্টেড কমাটি পরিবর্তন করতে হবে, তারপরে এখানে যে পরিবর্তন, এই বাক্যটিকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে, তারপর হচ্ছে এখানে টেন্সের পরিবর্তন হবে, তারপর হচ্ছে যদি পার্সন থাকে পার্সন পরিবর্তন হবে, যদি অ্যাডভার্বাল চেঞ্জ থাকে সেগুলো করতে হবে। ওকে, আমরা শুরু করি। রিপিটিং ভার্বের সাবজেক্ট বসলো, তারপর সেড টু। মনে রাখতে হবে যদি রিপিটেড স্পিচটি এই বাক্যটি যদি এক্সক্লেমেটরি হয় তাহলে সেড টুটি বাক্যের অর্থ অনুযায়ী কখনো এক্সক্লেম উইথ জয়, কখনো এক্সক্লেম উইথ সরো, কখনো এক্সক্লেম উইথ ওয়ান্ডার,
কখনো অ্যাপ্লাউড উইথ ইত্যাদিতে রূপান্তর হয়। তাহলে আমাকে বাক্যের অর্থটা ধরতে হবে যে আসলে অর্থটা দ্বারা কি বোঝাচ্ছে, কি সুখ বোঝাচ্ছে, না দুঃখ বোঝাচ্ছে, না বিস্ময় বোঝাচ্ছে, সে অনুযায়ী এটা রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছি হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, বালিকাটিকে দেখে চমকে গেল, সে বালিকাটিকে দেখে চমকে গেল, অনেক সুন্দর বালিকা। সো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে ওয়ান্ডার হয়েছে। তাহলে রিপিটিং ভার্বটি সেটুর পরিবর্তন হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, তারপরে হচ্ছে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। এই বাক্যটির অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে দ্য গার্ল। এখানে হওয়ার কথা ছিল ইজ, কিন্তু ওয়াজ হয়েছে, কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানে ফার্স্ট টেন্স হলো দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছি। নাম্বার 2, কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এরকম কনজাংশন দেখতে পাবো। যদি কনজাংশনগুলো থাকে সেক্ষেত্রে কনজাংশনের অর্থ ধরে রিপিটিং ভার্ব, যে রিপিটিং ভার্ব আছে সেটা পরিবর্তন হবে। এলাস, এটা দ্বারা সাধারণত দুঃখ প্রকাশ করা হয়, তাহলে এই রিপিটিং ভার্বটা এক্সক্লেম উইথ সরতে রূপান্তর হবে। রিপিটিং ভার্বের সাবজেক্টটি বসলো, তারপর হচ্ছে রিপিটিং ভার্বটি পরিবর্তন হয়ে এক্সক্লেম উইথ সরো, দ্যাট বসলো, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এবং এই যে কনজাংশনগুলো উঠে যাবে। এই বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এই শব্দগুলো কনজাংশনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আর থাকবে না। আওয়ার ফ্রেন্ড ডাইড, এই পরবর্তী অংশটুকু এখানে বসে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে। তবে আমরা দেখতে পাচ্ছি আওয়ার ফ্রেন্ড ডাইড, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, সো হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। আওয়ার মানে হচ্ছে কি দা স্টুডেন্ট, তাদের, তাহলে আওয়ারটা হয়ে যাবে কি দিয়ার ফ্রেন্ড, যেহেতু পাস্ট ইনডিফিনিট ডাইড আছে হয়ে যাবে হ্যাড ডাইড। সো বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে আসলে একটা ভয়েস ভালোভাবে বুঝতে পারলে, একটা চেঞ্জ, একটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টের রূপান্তরটা শিখলে, জাস্ট আমাকে মাথায় রাখলে যে কি কি পরিবর্তন হবে আর কার পরিবর্তে কি বসবে, এগুলো মাথায় রাখলেই ন্যারেশন চেঞ্জ করা একেবারেই সহজ। সো এটা আমার পার্ট 2। পার্ট 3-তে ইনশাল্লাহ প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব, এবং প্যাসেজ ন্যারেশন আমরা প্র্যাকটিক্যালি করব, এবং সেটা আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে, আমার লেকচার কেমন হয়েছে, বা কোনো ভুল থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে বা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সাথে আরও একটি কথা এড করব, আপনাদের প্রয়োজনীয় যদি কোনো টপিকস প্রয়োজন হয় যে কোন বিষয়টা নিয়ে ভিডিও করলে ভালো হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।